এই বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটা জিতবেন কে? গত বিশ্বকাপে সেই পুরস্কারটা জিতেছিলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, যিনি প্রথম দুইটা ম্যাচে প্রথম একাদশেই ছিলেন না, বদলি হিসেবে নেমেছিলেন। খুব ভালো খেলেছিলেন। সেকেন্ড ম্যাচে মেক্সিকোর বিপক্ষে তো একটা গোলও দিলেন। থার্ড ম্যাচ থেকে তিনি একাদশে এলেন এবং ফাইনাল পর্যন্ত কি অসাধারণ ফুটবল খেলেছিলেন। আর্জেন্টিনার সেই শিরোপা জয়ে তরুণ এনজোর খুবই গুরুত্বপূর্ণ রোল ছিল এবং যথার্থ কারণেই তিনি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছিলেন। এই বিশ্বকাপে তার উত্তরাধিকার কে হতে যাচ্ছে, মানে ওই পুরস্কারটা এবার কে জিততে যাচ্ছেন? আর্জেন্টিনার কেউ কি? কে? সুযোগটা কি আছে? দেখেন, এই ভিডিওটা বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়দের নিয়ে আমি সম্ভাব্য 5 জনকে নিয়ে আলোচনা করতে চাই, একটা র্যাঙ্কিং এর মতো, ফেভারিট র্যাঙ্কিং এর মতোই, যেটা আমার খুবই ফেভারিট সাবজেক্ট। একই সঙ্গে সেই আলোচনায় ঢোকার আগে আমি একটু গোল্ডেন বুটের দুইটা কথা বলতে চাই। আগের ভিডিও তো বলেছি, অন্যান্য ভিডিও তো বলেছি, কিন্তু তারপর আমি কেন জানি না একটা কনফিউশনের জায়গা অনেকের মধ্যেই বোধহয় তৈরি হয়েছে যে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচটা, সেইখানকার গোল কি কাউন্ট হবে কিনা গোল্ডেন বুটের রেসে। আমার কাছে এই প্রশ্নটাই অদ্ভুত লাগে, কাউন্ট হবে না কি কারণে? এই ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচ, সেটা কি বিশ্বকাপের ম্যাচ না? অর্থহীন ম্যাচ, একদম অর্থহীন ম্যাচ। এটা তো আমিও বলছি যে এই ওয়ার্ল্ড কাপে 104টা ম্যাচ হওয়ার কথা, 102টা ম্যাচ এখন পর্যন্ত হয়েছে এবং সেই 102টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচের গুরুত্ব ছিল। গ্রুপ পর্বের ম্যাচ বলেন, নকআউট পর্বের তো বটেই, কিন্তু এই যে 103 নাম্বার ম্যাচ তৃতীয় স্থান নির্ধারণে, সেইটার আসলে কোনো গুরুত্বই নেই। ফ্রান্স জিতলেই বাকি, ইংল্যান্ড জিতলেই বাকি, কিন্তু এটা তো ভাই ওয়ার্ল্ড কাপের ম্যাচ। আপনি বলতে পারেন যে তৃতীয় স্থান নির্ধারণে এই জিনিসটাই আসলে বাদ দিয়ে দেওয়া উচিত, এই খেলাটারই কোনো মানে নাই, কারণ পরাজিত 2 সেমিফাইনালিস্ট ফাইনাল থেকে এত কাছে গিয়ে যারা শিরোপার ওই লড়াইটাতে থাকতে পারছে না, তাদের জন্য এই ম্যাচ খেলাটা একটা আসলে শাস্তির মতোই। কিন্তু তাই বলে সেই ম্যাচের পারফরমেন্স কাউন্ট হবে না। এই ম্যাচে যদি কেউ গোল করেন সেইটা গোল্ডেন বুটের রেসে কাউন্ট হবে না। কেউ যদি আউটস্ট্যান্ডিং পারফর্ম করেন সেইটা গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রে কাউন্ট হবে না, সেটা গোল্ডেন বলের ক্ষেত্রে কাউন্ট হবে না। অবশ্যই হবে। সেইটা হবে না কেন? আমি জানি না যে আমরা কি আসলে সবকিছুই একটু সমর্থকের চশমা চোখে দিয়ে দেখি কিনা, যে না এখন কিলিয়ান এমবাপ্পে এইখানটাতে রয়েছেন ফ্রান্সের, অতএব এই যে একটা অগুরুত্বপূর্ণ ম্যাচ সেইখানটাতে তিনি গোল করবেন, অ্যাসিস্ট করবেন ইংল্যান্ডের বিপক্ষে, ফলে মেসিকে তিনি ছাড়িয়ে যাবেন, ফলে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের এই গোল অ্যাসিস্ট কাউন্ট করা হওয়া উচিত না। এইটার আমি আসলে এটার মানেটাই বুঝি না, যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা ফিফা বাদ করে দিতে পারে ভবিষ্যতে, এই ম্যাচটার গুরুত্ব নাই আমি বলছি, কিন্তু এই ম্যাচের পারফরমেন্স কাউন্ট হবে না কি কারণে? প্লেয়ারদের ক্ষেত্রে গোল্ডেন বুটের রেসের সেটা কাউন্ট হবে না কেন? ধরেন আমি জাস্ট শুধু হচ্ছে একটা অল্টারনেট সিনারিও দেই। ধরেন এইখানটাতে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচটা হেরে গিয়েছে, লিওনেল মেসি এই ম্যাচটা খেলছেন, গোল্ডেন বুটের রেসে তিনি আছেন, তখনও কি আপনার মনে হতো, বা যাদের মনে হয় তাদেরকে মনে হতো যে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটার পারফরমেন্স কাউন্ট হওয়া উচিত না? বলতে পারেন যে মেসি তখন ওই ম্যাচটা হয়তো খেলতোই না, সেইটা তো অন্য আলোচনা। এমবাপ্পে ওই ম্যাচটা নাও খেলতে পারেন, সেইটাও অন্য আলোচনা। কিন্তু পারফরমেন্স কাউন্ট হবে না বা কাউন্ট হওয়া উচিত না, বা এটা কাউন্ট হওয়াটা হচ্ছে গিয়ে মানে ফিফার আইনের ফাঁক, এগুলা ভাই এগুলো হাস্যকর কথা। এগুলো হচ্ছে গিয়ে মানে বাচ্চা ছেলেপেলের মতো কথা হয়ে যায়। সো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পারফরমেন্স অবশ্যই কাউন্ট হবে, কেননা এইটা অবশ্যই বিশ্বকাপের একটা ম্যাচ। আমি আগেও কিছু ভিডিওতে এই আলোচনাটা করেছি, আমি আবারও একটু আপনাদেরকে, যাদের মধ্যে একটু কনফিউশন আছে, সেটা একটু ক্লিয়ার করে দিলাম। এখন এই ভিডিওটা তো হচ্ছে কি সেরা তরুণ খেলোয়াড়ের। বলছিলাম 4 বছর আগে জিতেছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এইবার কি আর্জেন্টিনারই কেউ আসলে জিততে পারেন কিনা? যেহেতু তাদের দল ফাইনালে উঠেছে, তাদের দল থেকে কারো সেই সুযোগের জায়গাটা আছে কিনা, আমি টপ 5 এর কথা একটু আলোচনা করছিলাম। ধরেন এইখানটাতে আমার কাছে মনে হয় টপ 5 এর মধ্যে আমি ধরেন নাম্বার 5 এ ইংল্যান্ডের নিকো ওরেলিকে রাখতে চাই। ইংল্যান্ডের লেফট ব্যাক, যদিও লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার বিপক্ষে তাকে ফার্স্ট 11 স্টার্ট করার নাই কোচ টমাস টুখেল, কিন্তু ওয়ার্ল্ড কাপটা তিনি ভালো খেলেছেন, বেশ ভালো খেলেছেন, এবং সেই জায়গাটা থেকে অবশ্যই এই আলোচনার মধ্যে, বেস্ট ইয়াং প্লেয়ারের আলোচনাটার মধ্যে তিনি থাকবেন। 5 নম্বরে তাকে রাখছি। আর এই ফ্যাক্টর দিয়ে আমি আসলে ওই ক্রাইটেরিয়াটা বলতে ভুলে গেছিলাম। ক্রাইটেরিয়াটা হচ্ছে গিয়ে যে 2005 সালের 1 জানুয়ারির পরে যাদের জন্ম হয়েছে তারাই এলিজিবল থাকবেন এই অ্যাওয়ার্ডটার জন্য, মানে হচ্ছে গিয়ে 21 বছর বয়স
সেটা ওই যে বছরের শুরুটা হিসাব করে 2005-এর 1 জানুয়ারির পরের জন্ম ওই হিসাবটা করে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, এবং সেই অ্যাওয়ার্ডটা কোনো ভোটাভুটির মাধ্যমে না, এটা ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ তারা যেই প্লেয়ারদের নট নেসেসারিলি শুধুমাত্র স্ট্যাট মানে কার গোল বেশি, কার অ্যাসিস্ট বেশি, কার ইন্টারসেপশন বেশি, তার ক্লিয়ারেন্স বেশি, কার হচ্ছে ওই যে ক্রিয়েটিভ, এইটা না, মানে তারা তাদের মতো করে অ্যাসেস করে যেই ইয়াং প্লেয়ারটার ওই মনে হয়েছে যে এই ওয়ার্ল্ড কাপে ইম্প্যাক্ট অনেক প্রবল এবং ভবিষ্যৎটা তার অনেক বেশি উজ্জ্বল, সেই হিসাব করেই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। যে অ্যাওয়ার্ডটা আসলে ফিফা চালু করেছে 2006 বিশ্বকাপ থেকে, সেইবার জার্মানির লুকাস পোডলস্কি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন প্রথমবারের মতো। 2010 সালে জার্মানিরই থমাস মুলার পেয়েছিলেন, 2014-তে ফ্রান্সের পল পগবা, 2018-তে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং 2022-এ আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেস এই পুরস্কারগুলো পেয়েছেন। আর তার আগের গুলোও আপনি দেখবেন, কিন্তু সেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে ফিফা ভোটাভুটির মাধ্যমে আগে কি হয়েছে না হয়েছে ওইটার একটা মানে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে, কিন্তু মূলত 2006 থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে। এখন আমি টপ 5-এর কথা বলছিলাম, তার মধ্যে আমি নাম্বার 5-এ ইংল্যান্ডের লেভবেক, নিকো ও রেলির কথাটা বললাম। আমার কাছে নাম্বার 4-এ মনে হয় যে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি, 18 বছর বয়সী মিডফিল্ডার, কি অসাধারণ ম্যাচুরিটি, তার বয়স 18, এটা যদি আপনি না জানেন ওই যে ঝাঁকড়া চুলের যে মিডফিল্ডারটা, তাহলে আপনি এটা বুঝবেন না তার খেলা দেখে, তার ওই দুর্দান্ত যে পারফরমেন্স এই পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে, সেটা ফার্স্ট ম্যাচে ব্রাজিলের বিপক্ষে থেকে শুরু করে এই যে মরক্কো যে ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে তাদের রান, সেইখানটাতে খুব 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 ভালোভাবে আলো ছড়িয়েছেন এই আইয়ুব বুয়াদ্দি। ফ্রেঞ্চ লিগে তিনি খেলেন লিলে, এইবার তো তার ট্রান্সফার নিয়ে আলোচনা হচ্ছে যে ম্যানচেস্টার সিটি তাকে চায় এবং সেখানে 100 মিলিয়ন পর্যন্ত কোট করা হচ্ছে। সেটা যেটাই হোক, এই ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সে অবশ্যই আমি মনে করি যে সেরা তরুণ খেলোয়াড়দের এই আলোচনার মধ্যে তিনি থাকবেন। আমি তাকে 4 নম্বরে রাখছি। 3 নম্বরে আমি রাখছি যে ডিজায়ার ডুয়েকে, ফ্রান্সের উইঙ্গার, যদিও তাকে ওই পজিশনটা ভাগাভাগি করতে হয়েছে ব্রাডলি বারকোলার সঙ্গে, কিন্তু তারপরেও যতটুকু খেলেছেন, যেই সুযোগ পেয়েছেন সেইখানটাতে তিনি যথেষ্ট ভালো খেলেছেন। আর এমনিতেই তো তিনি খুবই প্রমিজিং ট্যালেন্ট, পিএসজি হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ব্যাক টু ব্যাক উইনিং টিমের অংশ, এবং সেইখানটাতেও তার খুব ভালো খেলা। এই ওয়ার্ল্ড কাপেও তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা যে পুরোটাই মেটাতে পেরেছেন তা না, যেটা বললাম ব্রাডলি বারকোলার সাথে তার ওই যে ভাগাভাগি করতে হয়েছে, টাইম ভাগাভাগি করতে হয়েছে, তারপরেও আমার কাছে মনে হয় যে এই আলোচনার মধ্যে বেস্ট ইয়াং প্লেয়ারের এই হিসাবটার মধ্যে তিনি থাকবেন। এবার বাকি আছে টপ 2, সেই জায়গাটাতে ধরেন নাম্বার 2 আমার কাছে মনে হয় স্পেনের পাউ কুবার্সি, তাদের ডিফেন্ডার, বয়স 19 বছর, বয়সের তুলনায় অনেক ম্যাচ, 18 না 19 বছর বয়সের তুলনায় ভীষণ রকমের ম্যাচিউর তিনি, এবং সেই জায়গাটাতে এইবার যে বিশ্বকাপে কেবলমাত্র একটা গোল কনসিড করেছে, সেন্ট্রাল ডিফেন্সে আইমেরিক লাপোর্তের সঙ্গে এই কুবার্সির পার্টনারশিপের রোলটা সেখানে খুবই গুরুত্বপূর্ণ। বার্সেলোনার গত কয়েক সিজন ধরে নিজেকে আসলে একেবারে এস্টাবলিশ করে ফেলেছেন, কিন্তু তারপরেও থাকে না যে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে খেলতে এসে মনে হচ্ছে যে পুরো টুর্নামেন্টে তিনি একটাও রং ফুট আর কি, মানে একটাও তার মানে মুভমেন্ট ছিল না ওই রকম। ফাইনালটা বাকি আছে এবং এইটা অবশ্যই তার জন্য একটা বিরাট বড় টেস্ট, অবশ্যই লিওনেল মেসিদের বিপক্ষে একটা বিরাট বড় টেস্ট। স্টিল এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত যে পারফরমেন্স, তাতে আমার মনে হয় যে স্পেনের সেন্ট্রাল ডিফেন্ডার এই পাউ কুবার্সিকেও আমি আসলে এই হিসাবটাতে 2 নম্বরে রাখছি। ইনফ্যাক্ট তাকে আসলে 1 নম্বরেও রাখতে পারতাম, 1 নম্বরে শুধু রাখি নাই শুধুমাত্র একটা এক্স ফ্যাক্টরের কারণে। 1 নম্বরে তাহলে কি? 1 নম্বরে আমার কাছে আসলে লামিন ইয়ামাল। এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আপনার অনেক কিছু নিয়ে অনেক আলোচনার জায়গা ছিল, কে গোল্ডেন বল জিতবেন, কে গোল্ডেন বুট জিতবেন, কে গোল্ডেন গ্লাভ জিতবেন, কিন্তু বেস্ট ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা যে লামিন ইয়ামাল জিতবেন সেই বিষয়ে মোটামুটি বেশিরভাগই একমত ছিলেন। আপনি যদি আমাকে সেমিফাইনাল পর্যন্ত পারফরমেন্সের হিসাব করতে বলেন, তাহলে আমি পাউ কুবার্সিকে এই বেস্ট ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা দিব। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত তিনি সেটা ডিজার্ভ করেন ইয়ামালের চেয়েও বেশি। কিন্তু ওই যে বললাম এক্স ফ্যাক্টর, ওই যে বললাম ফাইনাল, ওই যে বললাম যে হচ্ছে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল, ওই যে লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল ফাইনাল, সো সেই জায়গাটাতে তিনি যদি কোনো কিছু করতে পারেন, ম্যাজিক্যাল কিছু যদি করতে পারেন, তাহলে এই বেস্ট ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা লামিন ইয়ামাল অবশ্যই পাবেন বলে আমার কাছে মনে হয়। এবং সেই জায়গাটা থেকে হচ্ছে আমি বলছি যে সেমিফাইনাল পর্যন্ত হিসাবে তার সতীর্থ পাউ কুবার্সি এগিয়ে রয়েছেন, কিন্তু ফাইনালটাতে ইউ নেভার নো, আবার ফাইনালটাতে পাউ কুবার্সিও খুব ভালো খেলে অ্যাওয়ার্ডটা নিজের করে নিতে পারেন। ফলে ওই এক্স ফ্যাক্টরটার কারণে লামিন ইয়ামালের ইনজুরি নিয়ে টুর্নামেন্টটা শুরু করেছিলেন, তারপরে আস্তে আস্তে নিজের ফর্মে আসছেন তিনি, এখনো যে পুরোপুরি এসেছেন সেটা বলে দেওয়া যাবে না। তো সেই হিসাবে আমি আসলে লামিন ইয়ামালকে 1 নম্বরে রাখছি ফাইনালের বিবেচনায়, এখনো বাকি আছে এবং তার ওই এক্স ফ্যাক্টরটা বিবেচনায়। এর বাইরে ধরেন নরওয়ের আন্তোনিও নুসার কথা বলা যায়, মানে অনারেবল মেনশনস যদি আমি বলি যে তিনিও এই টুর্নামেন্টে ভালো খেলেছেন, এবং তার ক্ষেত্রে ইয়ান ডিয়ামন্ডে
আইভরি কোস্টের ব্রিলিয়ান্ট অ্যাটাকার, তিনি দারুণ উইঙ্গার, মাত্র একটা অ্যাসিস্ট, কিন্তু মনে করেন যে 4টা ম্যাচ খেলেছেন প্রতিপক্ষের ডিফেন্স একেবারে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এরকম আরো কয়েকজন হয়তো বা আছেন, কিন্তু আমি যে টপ 5 বললাম সেই টপ 5 এর বাইরে আমার কাছে মনে হয় না যে আর কেউ এইখানটাতে বেস্ট ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পাবেন। আমার কাছে আসলে বেসিক্যালি মনে হয় স্পেনের যে 2 জন রয়েছেন, লামিন ইয়ামাল এবং পাউ কুবার্সি, এই 2 জনের একজনই এই অ্যাওয়ার্ডটা পাবেন, ফাইনালের রেজাল্টটা যাই হোক না কেন। আর্জেন্টিনার কেউ নাই, আর্জেন্টিনার কেউ হিসাবের মধ্যেও নাই। কেন নাই? কেননা আর্জেন্টিনার কেউ আসলে ওই অর্থে এলিজিবলই না বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য। 21 বছর বয়সের যে সীমারেখাটা, 2005 সালে 1 জানুয়ারির পরে জন্ম হয়েছে, এইরকম প্লেয়ার আর্জেন্টিনার কোথায়? যারা খেলেছেন 11-এ তারা সবাই তো মোটামুটি গত বিশ্বকাপের খেলোয়াড়, এবং তারা সবাই তাদের বয়সের ক্রাইটেরিয়া অনেক বেশি। হ্যাঁ, থাকতে পারতেন যে 2 জন এই আলোচনায়, সেটা হচ্ছে গিয়ে এক নিকো পাজ এবং আরেকটা ভ্যালেন্টিন বার্কো, কিন্তু এই 2 জনের জন্মও কিন্তু 2004 সালে, 2005 সালে কিন্তু এদের জন্ম না 1 জানুয়ারির পরে। ফলে তারা প্রথমত ওই 2 জন তো সেভাবে খেলারই সুযোগ পাননি, আর দ্বিতীয়ত খেলেও খুব ভালো খেললেও কিন্তু তারা এই বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডটার জন্য এলিজিবল হতেন না। ফলে আর্জেন্টিনার যে আসলে কেউ নেই এইটার বিবেচনায়, সেইটার তারা খারাপ খেলা, খারাপ টিম, খারাপ প্লেয়ার সেই কারণে না, তাদের এরকম ফ্যান্টাস্টিক 2 জন প্লেয়ার, আমি তো বললাম ভ্যালেন্টিন বার্কো এবং স্পেশালি নিকো পাজ, ফ্যাবুলাস প্লেয়ার। লিওনেল মেসির পরবর্তী সময়টা নিকো পাজের হবে আর্জেন্টিনার, এই আলোচনা তো অনেকদিন ধরেই বিশ্ব ফুটবলে বেশ কিছুদিন ধরে ইনফ্যাক্ট আছে, কিন্তু তারা আসলে এলিজিবল না এইবারের এই বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডটার জন্য। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এনজো ফার্নান্ডেজের গতবার যে অ্যাওয়ার্ডটা তিনি জিতেছিলেন, সেই অ্যাওয়ার্ডটার উত্তরাধিকার এইবার হওয়ার জন্য আমার ওই ফেভারিট লিস্টটাতে ধরেন আমি বলছি যে 1 নাম্বার লামিন ইয়ামাল, 2 নাম্বার পাউ কুবার্সি, এবং বাকি যে 3 জন রয়েছেন সেটা ডিজায়ার ডুয়ে, তারপরে হচ্ছে গিয়ে আইবর্দি আর যে নিকো রেলি, তারাও আমার মনে হয় না যে ফাইনালে গিয়ে অ্যাওয়ার্ডটা জিতবেন। স্পেনের ওই 2 জনের একজনই এই অ্যাওয়ার্ডটা জিতবেন। যদি তারা শিরোপা জিতে স্পেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে অবশ্যই এই 2 জনের একজন জিতবেন। শিরোপা না জিতলেও আমার কাছে মনে হয় যে স্পেনের এই 2 জনের একজনই এবার এই বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডটা জিততে যাচ্ছেন। আপনার মতামতটা কি? কে জিতে যাচ্ছেন এই অ্যাওয়ার্ডটা জানাতে পারেন।